বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত দুপুর 12টায় তুরাগ তীরে ইবাদত বন্দেগীতে মুসল্লিদের ঢল। সরকারি চাকরিতে ক্যাডার শব্দের বিলোপ চায় সংস্কার কমিশন, থাকছে জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ার এক গুচ্ছ সুপারিশ। শুল্ক বাতিলের দাবিতে স্থলবন্দরের ফল আমদানি বন্ধ, উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্পে ধর্মঘট। সুইডেনে বয়স্ক শিক্ষা কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে 10 প্রাণহানি, দেশের ইতিহাসের সবচেয়ে মারাত্মক হামলা মন্তব্য প্রধানমন্ত্রীর। এবং বিপিএল ফাইনালে ওঠার লড়াইয়ে খুলনার মুখোমুখি হচ্ছে চিটাগাং, মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ার সন্ধ্যা 6:30টায়। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে টঙ্গীর তুরাগ তীরে চলছে আলেমদের বয়ান। আজ দুপুর 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করবেন নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। ইবাদত বন্দেগীতে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এর আগে 31 জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের প্রথম ধাপ। দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি আরিফুল ইসলামের কাছে। আরিফ, প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত দুপুর 12টায় ইজতেমা ময়দানে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তানিয়া, ইজতেমা ময়দানে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি হচ্ছে আশেপাশে যে মুসল্লিরা রয়েছেন আর আখিরি মুনাজাতকে কেন্দ্র করে কিন্তু আশপাশের যে মুসল্লিরা তারা কিন্তু ইজতেমা ময়দানে ভিড় করছেন। আর আপনি জানেন যে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আজ হচ্ছে আখিরি মুনাজাত, আর এর মধ্যে হচ্ছে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হবে। আর এই মুহূর্তে আপনারা দেখছেন যে হাজার হাজার মুসল্লি আশপাশ থেকে ইজতেমা মাঠে জড়ো হচ্ছেন। কারণ আপনারা জানেন যে গাজীপুর পুলিশ থেকে অনুরোধ করা হয়েছে, আহ্বান জানানো হয়েছে যে সড়কগুলো বা মহাসড়কগুলো রয়েছে এই সড়কে যেন মুসল্লিরা অবস্থান না নেন বা সড়কে বসে যে মোনাজাতের যে বিষয়টি আমরা অতীতে দেখেছি সেটি যাতে না হয় এই ইয়েকে গুরুত্ব দিয়েই কিন্তু মুসল্লিরা ইজতেমা মাঠে উপস্থিত হচ্ছেন। আর এখন হচ্ছে হেদায়েতে বয়ান করছেন ভারতের মাওলানা ইব্রাহিম আব্দুর রহমান, আর তিনি তারপর হচ্ছে নসিহতি বয়ান করবেন ভারতের আরেকজন মাওলানা ফারুক আহমেদ। এরপর হচ্ছে আখিরি মুনাজাত অনুষ্ঠিত হবে। আখিরি মুনাজাত পরিচালনা করবেন হচ্ছে মাওলানা জুবায়ের। তার মুনাজাতের মধ্য দিয়ে কিন্তু 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে। আর সেই সাথে আরো একটি বিষয় জানিয়ে রাখি, 14, 15 ও 16 তারিখ হচ্ছে সাদ অনুসারী যে মুসল্লিরা রয়েছেন বা ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব যেটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে। আর বিশ্ব ইজতেমার হচ্ছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সবকিছু মিলে হচ্ছে 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে হচ্ছে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সাথে 4টি ভাসমান সেতুর মাধ্যমে মুসল্লিদের সুবিধা দেওয়ার জন্য এই সেতুগুলো তৈরি করা হয়েছে। আরো একটি বিষয় জানিয়ে রাখি, এই দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত প্রথম পর্বে এখন পর্যন্ত প্রায় 9 জন ইজতেমায় আসা প্রায় বার্ধক্যজনিত কারণে 9 জন মুসল্লির মৃত্যু হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সেল থেকে। আর এখানে এখন যে হেদায়েতে বয়ান হচ্ছে, হেদায়েতে বয়ানের মাধ্যমে আব্দুর রহমান ভারতের মাওলানা আব্দুর রহমান বলছেন যে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ইসলামের যেই আমলগুলো রয়েছে, যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পালন করার জন্য বিশেষ করে নামাজের গুরুত্ব দেওয়া হচ্ছে। ইসলামের যে 5টি স্তম্ভ নামাজ, রোজা, হজ, যাকাত যেই স্তম্ভগুলো রয়েছে সেগুলো হচ্ছে সঠিকভাবে হচ্ছে পালন করার জন্য কিন্তু আহ্বান জানানো হচ্ছে। আর সেই সাথে ইসলামের শান্তির বার্তা সারা বিশ্বে পৌঁছে দেওয়ারও আহ্বান জানাচ্ছেন এখন যে বয়ান করছেন আব্দুর রহমান। এই ছিল বিশ্ব ইজতেমা থেকে আমার কাছে সবশেষ। তানিয়া। আরিফ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।
এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আজ প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশন। তাদের প্রতিবেদনে থাকছে একগুচ্ছ সুপারিশ। প্রশাসনকে জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ করার লক্ষ্য জনপ্রশাসন সংস্কার কমিশনের। সরকারি চাকরিতে ক্যাডার শব্দটি বাদ দেওয়ার সুপারিশ থাকছে তাদের প্রতিবেদনে। পাশাপাশি বৈষম্য দূর করতে পদোন্নতিতে ভারসাম্য ও সমানুপাতিকভাবে সুযোগ সুবিধা বাড়ানোর মতো সুপারিশ রাখা হচ্ছে। চাকরিতে পুলিশ ভেরিফিকেশনে পরিচয়, ঠিকানা ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাইয়ের প্রথা উঠিয়ে দেয়া সহ প্রতি জেলায় একজন তথ্য কর্মকর্তা রাখার তাগিদও দিচ্ছে এই কমিশন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ রয়েছে। পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়েও এই 2 দিন আমদানি করা ফল খালাস বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে। আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। রাজশাহী রংপুর বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রেখেছে পেট্রোল পাম্প মালিকরা। সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে তাদের এই কর্মসূচি। সকাল 8টা থেকে তাদের এই ধর্মঘট শুরু হয়েছে। গতকাল রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। সেখানে পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণার কথা জানানো হয়। পাম্প বন্ধের ফলে ভোগান্তিতে পড়েছেন তেল নিতে আসা গাড়ি চালক ও সাধারণ মানুষ। দ্রুত তেল সরবরাহ চালুর দাবি তাদের। তেল দিতে আসছে, পাম্প বন্ধ, চলবে কি করে ভাই বলেন? কিসের জন্য পাম্প বন্ধ তা আমি জানি না। এখন তেল যদি না পাই তো গাড়ি কিভাবে চলবে? আমাদের কমিশন নাই, 3% কমিশনে এতগুলো লাইসেন্স আমাদের পক্ষে চালানো সম্ভব না। এবং রোডস অ্যান্ড হাইওয়ে যে কাজটা করছে, বিগত সরকারের সে ফ্যাসিক্স গেজেট দেখে গেজেট অনুযায়ী আমাদের পাম্পগুলোকে ভাঙছে এবং কোনোভাবে এটা আইনের মধ্যে পড়ে না। যে বিদেশি প্রতিষ্ঠানের অনাগ্রহে অনিশ্চয়তায় পড়েছে সমুদ্রে জ্বালানি সম্পদ অনুসন্ধান কার্যক্রম। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে আগ্রহী হচ্ছে না কোম্পানিগুলো। এমন অবস্থায় অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহের ঝুঁকি রয়েছে। সংকট মোকাবেলায় বিদেশিদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। মিনা ফেরদৌসের রিপোর্ট। বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য গত বছরের মার্চে পেট্রোবাংলার দরপত্র কিনেছিল বিদেশি 7 কোম্পানি। জমা দেওয়ার কথা ছিল ডিসেম্বরে, তবে দরপত্র দাখিল করেনি কোনো কোম্পানি। এর কারণ জানতে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে 2 দফায় চিঠি দেয় পেট্রোবাংলা। তবে চিঠির উত্তর দিয়েছে মাত্র 2টি প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রের শেভরন ও এক্সন মোবিল। দরপত্র জমা না দেওয়ার পেছনে কিছু অসঙ্গতির কথা জানিয়েছেন তারা। এসবের মধ্যে রয়েছে পেট্রোবাংলার জরিপের তথ্যের দাম বেশি রাখা ও পাইপলাইন নির্মাণের খরচের তথ্য উল্লেখ না থাকা। চিঠির উত্তর পাওয়ার পর অসঙ্গতির অভিযোগগুলো পর্যালোচনা করে দেখছে পেট্রোবাংলা। সংস্থা প্রধান বলেছেন, সব বিবেচনা শেষে আবারও আহ্বান করা হবে দরপত্র। টেন্ডার ডকুমেন্টে যে টার্মস এন্ড কন্ডিশনস ছিল, আমরা বলেছি যে এগুলির ব্যাপারে ওনাদের মতামতটা দেওয়ার জন্য, যে
কোনো পয়েন্টে ওনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমরা ওটা রিভাইভ বা আলোচনা করব এবং রিভিউ করব যে কিভাবে টেন্ডার ডকুমেন্টের কন্ডিশনসগুলো দেশের স্বার্থ রক্ষা করে দিলে আমরা সমুদ্রের গ্যাস উত্তোলনের ব্যাপারে তাদের আমরা টেন্ডারার হিসাবে পেতে পারি। বিশেষজ্ঞরা বলছেন বিদেশি প্রতিষ্ঠানগুলো অনাগ্রহ দেখানোয় অনিশ্চিত হয়ে পড়েছে সমুদ্রে জ্বালানি সম্পদ অনুসন্ধান কার্যক্রম। এতে আগামী দিনে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহে ঝুঁকি দেখা দিতে পারে। তারা যদি এইখানে এক্সপ্লোরেশনে ঢোকে তারপরে কি হবে এটার ব্যাপারে তারা নিশ্চিত না। তারা এটা কিভাবে হ্যান্ডেল করে, যেখানে ঝুঁকিপূর্ণ থাকে বেশি সেখানে তারা ওই যে সুবিধাগুলা দেখে কত বেশি সুবিধা আছে। তা আমাদের যে সুবিধাগুলো দিয়েছি এগুলো নর্মাল কন্ডিশনের জন্য ঠিকই আছে, কিন্তু ঝুঁকিপূর্ণ কন্ডিশনের জন্য আরও বেশি সুবিধা দেওয়া দরকার। অগভীর সমুদ্রের 4 ও 9 নম্বর ব্লকের ইজারা রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ONGCর কাছে। তাদের সঙ্গে 2014 সালে 8 বছরের চুক্তি হয়। এখন এই চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করছে পেট্রোবাংলা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। এলো ডায়লগস। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সুইডেনের একটি বয়স্ক শিক্ষা কেন্দ্রে বন্দুক হামলায় সন্দেহভাজন বন্দুকধারী সহ প্রায় 10 জন নিহত হয়েছেন। রাজধানী স্টকহোম থেকে 200 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওরেব্রো শহরে ওই হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে রয়টার্স জানায় হামলাকারী একজন পুরুষ এবং নিহতদের মাঝে তাকেও পাওয়া গেছে। তবে এর আগে কোনো অপরাধের ইতিহাস ছিল না তার। তাৎক্ষণিকভাবে তিনি একাই হামলাটি চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হামলায় আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনাকে সুইডেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গণহত্যা বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম কোনো বিদেশি নেতার সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প। আলোচনার শীর্ষে ছিল গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি। হোয়াইট হাউসে একটি যৌথ সংবাদ সম্মেলনও করেন তারা। আবারও ফিলিস্তিনিদের গাজা থেকে জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনার বিষয়ে জোর দেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পারমাণবিক অস্ত্র রাখা থেকে বিরত রাখতে নিজেদের সক্রিয় থাকার ব্যাপারেও বার্তা দেন তিনি। নেতানিয়াহু জানান, যুদ্ধে জয়লাভের মাধ্যমেই গাজায় সংঘাত শেষ করবে ইসরায়েল। Everybody believed we'll not get out. We got them in successive deals out here. গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। শুল্ক আরোপের মধ্য দিয়ে কানাডা, মেক্সিকো ও চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ফ্রন্ট লাইন খুলেছেন ডোনাল্ড ট্রাম্প, যার মাশুলও গুনতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। কেননা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে চীন। তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো। এটিকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ বলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই নীতি যুক্তরাষ্ট্রের তো বটেই, বিশ্ব অর্থনীতিতেও ঝুঁকি বাড়াবে। গেল 20 জানুয়ারি থেকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ওই মুহূর্ত থেকেই যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের সূচনা হয়েছে। তবে এর সূচনা করতে গিয়ে উত্তর আমেরিকাকে বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গেছেন তিনি। 1 ফেব্রুয়ারি দেন কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা, যদিও দুদিন পরেই তা 1 মাসের জন্য স্থগিত করেন। তবে এই সময়ের মধ্যেই বৈশ্বিক শেয়ার বাজারে ধস নামে, বেড়ে যায় তেলের দাম এবং ডলারের বিপরীতে বেশিরভাগ মুদ্রার দরপতন হয়। পরে ট্রাম্প মেক্সিকো ও কানাডার উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করায় ফের স্থিতিশীল হয় বাজার। এখানেই শেষ নয়।
চীনের উপরও বাড়তি 10% শুল্ক আরোপ করেন তিনি। পাল্টা শুল্ক আরোপ করেছে বেইজিংও। উদ্বেগের ছায়া পড়েছে ইউরোপেও। পাল্টা জবাবের কথা জানিয়েছে মেক্সিকো, কানাডা ও ইইউ। এই শুল্ক আরোপের চাপ 4 দেশকেই বহন করতে হবে। বিশেষত মার্কিন ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় বাড়াবে, এমনকি বিশ্ব অর্থনীতিরও ঝুঁকি বাড়াবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কমবে বিনিয়োগ পরিকল্পনা। ট্রাম্পের এই শুল্ক আরোপকে ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ বলে অভিহিত করেছে মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। দ্য ইকোনমিস্ট বলছে, ট্রাম্পের শুল্ক নীতির অস্থিরতায় ঝুঁকি বাড়ছে বিশ্ব অর্থনীতির। আর যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন বলছে চীন। আসমা তুলি, নিউজ 24। এবার জানাবো খেলার খবর। বিপিএল এর ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের মুখোমুখি হতে যাচ্ছে চিটাগাং কিংস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30-6টায়। প্রায় এক যুগ পর আবারও কক্ষপথে চিটাগাং কিংস। বিপিএল এর দ্বিতীয় আসরে ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি বন্দরনগরীর দলটি। এবার চমক দেখিয়েছে মিথুনদের দল। খুলনাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়ার লক্ষ্য তাদের। অন্যদিকে রংপুর রাইডার্সকে হারিয়ে শিরোপার দৌড়ে রয়েছে খুলনা টাইগার্স। দলটি রয়েছে দুর্দান্ত ফর্মে। চিটাগাংকে হারিয়ে চূড়ান্ত মঞ্চে উঠতে মরিয়া মেহেদী হাসান মিরাজের দল। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গেতাফেকে 5-0 গোলে উড়িয়ে সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ। জোড়া গোল করেছেন কোচ ডিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে। অন্যদিকে ফ্রেঞ্চ কাপে তৃতীয় স্তরের দল লে ম্যান্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ফরাসি জায়ান্ট পিএসজি। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।